নমস্কার। ইন্ডিয়ান আইটি সেক্টরের যে প্রেসার চলছে এবং আমরা সবাই ভয় পাচ্ছি যে ইন্ডিয়ান আইটি সেক্টর এবং আইটি সেক্টরের কোম্পানিগুলো কি বন্ধ হয়ে যাবে। তো এইটার উত্তর হিসেবে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে ইন্ডিয়ান আইটি সেক্টর বন্ধ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, এবং ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো বেশিরভাগই টিকে থাকার কথা, তাদের বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা ইমিডিয়েট হয়তো প্রেসারে আছে, তাদের বিজনেস ফল করছে। তাদেরকে আরো নতুনভাবে অ্যাডাপ্টেবল হতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে। কিন্তু ইন্ডিয়ান আইটি সেক্টরের বন্ধ হওয়ার কোনো কারণ নেই। তো আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব যে ইন্ডিয়ান আইটি সেক্টরের বন্ধ হওয়ার কোনো কারণ আদৌ আছে কিনা, এবং আমি যে বলছি যে নেই সেটার কারণ আমি ডিসকাস করব যে কেন বন্ধ হওয়ার কারণ নেই। দেখুন, ইন্ডিয়ান আইটি সেক্টরের সমস্ত কোম্পানি হয়তো বন্ধ হবে না, কোনো কোনো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে এআই অ্যাডাপ্টেবিলিটি যদি তারা না করতে পারে, অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারে। দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে পরে তো যে কোনো মানুষই যে কোনো জিনিসই অবসলিট হয়ে যাবে, যে কোনো জিনিসই পৃথিবী থেকে দূরে চলে যাবে। তো সেইটা আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। তো এইখানে আমাদেরকে দেখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কতটা পরিমাণে তারা অ্যাডাপ্টেবল হতে পারছে। তো যদি তারা অ্যাডাপ্টেবল হতে পারে তাহলে তো আমার মনে হয় না যে তাদের বন্ধ হওয়ার কোনো কারণ আছে বলে। দেখুন, ইন্ডিয়ান আইটি কোম্পানি এবং আইটি সেক্টর ইন্ডিয়ার ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। ইন্ডিয়ার যে টোটাল এক্সপোর্ট তার 40% হচ্ছে ইন্ডিয়ান আইটি সার্ভিস এক্সপোর্ট, এবং ইন্ডিয়ার যে টোটাল জিডিপি তার 8% কন্ট্রিবিউটার হচ্ছে আমাদের আইটি সার্ভিস। আইটি সার্ভিস যেটা আমরা বাইরে এক্সপোর্ট করি, আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নে, সেটার 8% কন্ট্রিবিউট করে আমাদের জিডিপির, এবং এক্সপোর্টের 40% কন্ট্রিবিউটার হচ্ছে আইটি সার্ভিস এক্সপোর্ট। আমাদের ইন্ডিয়ায় আর কি এক্সপোর্ট আছে আইটি সার্ভিস ছাড়া? হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল ড্রাগস বলতে পারেন, জেনেরিক ড্রাগ আমরা ইউএস মার্কেটে এক্সপোর্ট করে থাকি, কিন্তু সেটা আইটি সার্ভিসের তুলনায় অনেকটাই কম। আমাদের মেজরিটি এক্সপোর্টই হচ্ছে আইটি সার্ভিস। সুতরাং আইটি সেক্টর বন্ধ হয়ে গেলে পরে তো ইন্ডিয়ান ইকোনমির কি অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন। ইন্ডিয়ান আইটি যে সেক্টর সেটা আমাদের নিফটি 10 থেকে 11% কন্ট্রিবিউটার। সুতরাং আইটি সেক্টরই যদি কোলাপস করে আমাদের শেয়ার মার্কেটের অবস্থা কিরকম হবে সেটাও বুঝতে পারছেন। তো আইটি সার্ভিস পুরো সেক্টর বন্ধ হয়ে যাবে এটার কোনো সম্ভাবনা নেই। এইটার কারণ আপনার বিশ্লেষণ করতে গেলে পরে আপনি অন্যান্য সমস্ত সেক্টর, অন্যান্য সমস্ত কাজের কথা চিন্তা করুন। আপনি আশেপাশে যা দেখতে পাবেন সেটাকে আপনি আজ থেকে 20 বছর, 30 বছর, 100 বছর, 200 বছর আগের কথা চিন্তা করুন, তার সঙ্গে এখনকার কি তফাৎ। আহ, দেখতে পাবেন যে কাজটা আপনার বেসিক যে ডিমান্ড, বেসিক যেটা কাজ সেটা হয়তো আছে, মানে যেটা প্রবলেম সলভিং আমাদের যেটা নিড সেটা কিন্তু আছে, কিন্তু প্রবলেমটা কিভাবে সলভ করব সেইটার টেকনিকটা বদলেছে। যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল হিসেবে আমি দেখি, আজ থেকে যদি 200, 300, 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে কোনো কংক্রিট ছিল না, তো তখন কিভাবে বিল্ডিং, ড্যাম এসব তৈরি হতো? তখন পোড়ামাটি ইট দিয়ে তৈরি হতো। তো এখন কংক্রিট এসছে, কংক্রিটের পরে স্টিল এসছে, স্টিল রড দিয়ে সে কংক্রিটের শেপকে, সাইজকে আরো কমিয়ে দেওয়া হচ্ছে, এবং আরো ছোট কংক্রিটের সেকশনে আরো বড় বড় বাড়ি, বড় বড় ব্রিজ এগুলো তৈরি হচ্ছে, বড় বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে। আরো যত দিন যাবে তত হয়তো আরো টেকনোলজি আসবে। এখন যেরকম প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং এর যুগ, তো সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা বড় পরিবর্তন আসতে চলেছে প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং, যে আমাদের সাইটেই ইনস্টলেশনের যে প্রবলেম সেটা ফেস না করে আমরা তাড়াতাড়ি আরো ইনস্টলেশনের জন্য ফ্যাক্টরি মেড জিনিসপত্র গিয়ে আমরা সাইটে গিয়ে ইনস্টল করে দিলাম, এবং তাড়াতাড়ি করে সেটার ইরেকশন হয়ে গেল এবং প্রজেক্ট কমপ্লিট হলো। তো এই জিনিস কিন্তু আরো বেশি ভাবে আসতে চলেছে। তো টেক আমাদের প্রবলেম সলভিং কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে আমাদের একটা বিল্ডিং দরকার, আমাদের একটা ড্যাম দরকার, আমাদের একটা ব্রিজ দরকার। তো আমাদের প্রবলেমটা কিন্তু আছে, আমরা তৈরি করছি, কিন্তু সেটার টেকনিকটা চেঞ্জ হয়েছে। আগেকার দিনে বড় আর্ট পেপার এবং পেন্সিল নিয়ে ড্রয়িং হতো, তারপরে এলো অটোক্যাড, কম্পিউটারের সাহায্যে ড্রয়িং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ।
তারপর হচ্ছে ডিজাইন করা হতো, হাতে ক্যালকুলেশন করা হতো। তারপরে এলো ক্যালকুলেটর, তারপরে এলো কম্পিউটার। এখন নতুন নতুন আধুনিক সফটওয়্যারের থ্রুতে সেই ক্যালকুলেশন হচ্ছে, যে কতটা পরিমাণ রড লাগবে, কতটা পরিমাণ কংক্রিট লাগবে, কত সেকশন হবে, সেই ডিজাইন। নতুন টেকনোলজি চলে আসছে, এবং এখন আগেকার দিনে বিল্ডিং মেটেরিয়াল, আমি বললাম যে শুধু ইট ছিল, মাটি ছিল, চুন সুরকি এগুলো ছিল। এখন নতুন নতুন বিল্ডিং মেটেরিয়াল ডেভেলপড হচ্ছে এবং সেগুলোর অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে। লো কার্বন অনেক কিছু মেটেরিয়াল ডেভেলপ হচ্ছে, যেটা কার্বন এমিশন অনেক কম। তো এইগুলো অ্যাডাপ্টেবিলিটি আরো বাড়ছে এবং টেকনোলজিক্যাল শিফট হচ্ছে, কিন্তু আমাদের প্রবলেমটা তো একই আছে, আমাদেরকে কনস্ট্রাকশন করতে হচ্ছে। সিমিলারলি আমি যদি হেলথ কেয়ার সেক্টরে আমি যদি বলি, আমাদেরকে রোগটাকে সারাই করতে হবে। তো এইটা হচ্ছে প্রবলেম, বেসিক প্রবলেম। এবার কিভাবে সলভ করছি সেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে রোগীকে বাঁচানো হতো, এখন সেটা অ্যালোপ্যাথিক ইউজ করা হচ্ছে। নতুন নতুন অনেক মেশিনারিজ ইউজ হয়েছে, মেশিনারিজ এসছে যেটাতে রোগ ডিটেকশন আরো তাড়াতাড়ি হচ্ছে, অ্যাকুরেট ডিটেকশন হচ্ছে, টেস্টিং হয়েছে যাতে রোগের ডিটেকশন হচ্ছে। সার্জারি আগে হাতে করা হতো, এখন অনেক অত্যাধুনিক মেশিন এসছে যেগুলোর সাহায্যে সার্জারি অটোমেটেড সার্জারি হয়ে যাচ্ছে এবং আরো অ্যাকুরেটলি সেই সার্জারি করা যাচ্ছে। ম্যানুয়ালি করলে পরেও সেটা এমন অত্যাধুনিক মেশিন আবিষ্কৃত হয়েছে যেগুলোর সাহায্যে আরো অ্যাকুরেটলি সার্জারি করা যাচ্ছে। তো বেসিক প্রবলেমটা আছে এবং সেই বেসিক প্রবলেম সলিউশনের টেকনিকটা চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক প্রবলেম সলভাররা একই আছে। সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজকর্ম আজও সিভিল ইঞ্জিনিয়ারদেরকে দিয়েই করানো হয়। মেডিকেলের যেমন সমস্ত কাজকর্ম, রোগীকে সারানো বা বাঁচানোর কাজকর্ম কিন্তু এখনো ডাক্তারকে দিয়েই করানো হয়। এমন নয়, এমন কিছু মেজর পরিবর্তন হয়নি যে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজকর্ম গিয়ে ডাক্তাররা করছে বা ডাক্তারদের কাজকর্ম অন্য কোনো প্রফেশন লয়াররা এসে করছে, এরকম হচ্ছে না। তো সেরকম আইটি সেক্টরের ক্ষেত্রেও আইটি সেক্টরের প্রবলেম কিন্তু একই আছে, আমাদেরকে সফটওয়্যার ডেভেলপ করতে হবে এবং আরো অটোমেটেড সফটওয়্যার আসবে যেগুলোকে আমাদের বিভিন্ন প্রবলেম সলিউশন করার জন্য ইউজ করতে হবে, এবং সেই সফটওয়্যার আমরা কিভাবে ডেভেলপ করব এবং মেনটেন করব সেইটার টেকনিকটা চেঞ্জ হতে চলেছে এবং সেইখানেই আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি ভাবুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, অলরেডি করতে শুরু করেছে এবং কিভাবে করতে চলেছে, কিভাবে হতে পারে ভবিষ্যতে। আপনাদের অফিসে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ধরুন আছে কারো, আপনি বড় একটা অফিসার, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, আপনাকে এআই প্রোভাইড করে দেবে। এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে তার ডেট ফিক্স করবে, আপনার কোন ডেটে কি মিটিং আছে, আপনার কোন ডেটে আপনি কি করবেন, সব আপনার এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার নোট করে দেবে, আপনার টিকিট বুক করে দেবে, আপনার সবকিছু আপনার হয়ে কাজকর্ম করে দেবে। এআই রোবোটিক্স, এআই অটোমেশনের মাধ্যমে কোনো ফ্যাক্টরিতে আর ম্যানুয়াল লেবার করতে হবে না, রোবটই সবকিছু করে দেবে এবং রোবটই বুঝে যাবে কোনখানে কি রাখলে পরে কোনটাকে সহজে হ্যান্ডেল করা যায়। আমাদের অলরেডি সেলফ ড্রাইভিং কার চলে এসছে মার্কেটে, টেসলা বার করেছে, চাইনিজ কোম্পানিরা বার করেছে। তো ড্রাইভারের প্রয়োজন হচ্ছে না, সেলফ ড্রাইভিং কার চালানো হচ্ছে। এটা এআই জেনারেটেড। এআই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা বড় রেভলিউশন আসতে চলেছে। এআই দিয়ে মানুষের রোগ আরো অ্যাকুরেটলি ডিটেক্ট করা হবে এবং সেখানে কিন্তু প্যাথোলজিস্টের দরকার হবে না, সেখানে ডাক্তারের রোগ ডিটেকশন করার প্রয়োজন হবে না, সেখানে এআই করে দেবে। এআই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। এআই সাইবার সিকিউরিটি, আমাদেরকে এখন কোনো সফটওয়্যার হ্যাক হয়েছে কিনা সেটা আমাদেরকে চেক করার জন্য আমাদেরকে সফটওয়্যার এক্সপার্টের দরকার হয় এবং সাইবার সিকিউরিটির আরো জোরদার করতে হয় এবং সেই বাবদ ইনভেস্ট করতে হয়। তো এআই সাইবার সিকিউরিটির সাহায্যে এআই অটোমেটিক ডিটেক্ট করে দেবে যে আদৌ কোনো আহ, আমার সিস্টেম হ্যাক হয়েছে কিনা এবং সেটা এআই আমাদেরকে বলে দেবে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ সার্ভিস, বিভিন্ন যে সার্ভিস আছে বিভিন্ন সেক্টরে, যেমন ধরুন একজন অ্যাকাউন্টেন্টের সার্ভিস একজন এআই অ্যাসিস্ট্যান্ট করে দিতে পারে, এআই অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমাদের অফিসে কাজ করতে পারে।
এইচআর ম্যানেজারের সার্ভিস কিন্তু এআই অনায়াসে করে দিতে পারে। তো এইগুলো কিন্তু রিপ্লেস হতে চলেছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন সার্ভিস আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে চলেছে। ইন্টারনেট যখন এসছে তখন এসছে ইনফরমেশন বুম, আমরা সহজেই অনেক ইনফরমেশন একসাথে সহজলভ্য হয়ে গেছে আমাদের, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করবে, ইন্টেলিজেন্স সহজলভ্য করবে। এখন ইন্টেলিজেন্সের ভান্ডার তৈরি হচ্ছে, আমাদের আর বুদ্ধিমত্তার প্রয়োজনটা এখন লিমিটেড হচ্ছে। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বুদ্ধিমত্তাটাকে রিপ্লেস করে দিতে চলেছে। তো এই যে সমস্ত সেক্টরে বিভিন্ন জিনিস এআই দ্বারা রিপ্লেসড হবে, তো এইগুলোর ডেভেলপমেন্ট কারা করবে? এগুলোর ডেভেলপমেন্ট আইটি ইঞ্জিনিয়াররাই করবে, এবং কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তাদেরকে সেটা পড়তে হচ্ছে, এবং পড়ে তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এ থ্রুতে পড়াশোনা করে তারা কিন্তু এআই মডেল ডেভেলপ করছে, এবং এই সমস্ত মডেল ডেভেলপ করে তাদেরকে ট্রেন করানোর দায়িত্ব কিন্তু আমাদের আইটি ইঞ্জিনিয়ারদের এবং আইটি কোম্পানিগুলোর ওপরই পড়ছে। তো তারা করবে না তো কারা করবে? আমাদের আইটি সার্ভিসের জন্য যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা কারা করবে? তারা এই আইটি ইঞ্জিনিয়াররাই করবে, আইটি সেক্টরের কোম্পানিগুলোই করবে। তো এইগুলো কিন্তু আইটি সেক্টরে কাজ হতে চলেছে। আমাদের কি হবে না আর? যেটা লো ভ্যালু কাজকর্ম, যেমন ধরুন আগে যেরকম বেসিক কোডিং, টেস্টিং, মেনটেনেন্স যেগুলো আমাদের আইটি ইঞ্জিনিয়াররা করতো, সেইগুলো কিন্তু আর হচ্ছে না, সেইগুলো আর হবে না। সেই লো এন্ড সমস্ত কাজ আমাদেরকে কিন্তু বন্ধ করতে হবে, এবং সেটা শুধু আইটি সেক্টরে না, আইটি সেক্টরে এখন এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্ট, সেটা সমস্ত সেক্টর আসতে চলেছে। আমি যে বললাম এআই হেলথ কেয়ার, এআই অ্যাকাউন্টেন্ট, এআই এইচআর ম্যানেজার, এইগুলো কি হবে? এইগুলো ভবিষ্যতে এআই রিপ্লেস করবে, এআই রোবোটিক্স, কোনো ম্যানুয়াল লেবার কাজ করবে না ফ্যাক্টরিতে, এআই সেলফ ড্রাইভিং কার, মানে কোনো ড্রাইভার আর চাকরি পাবে না। তো এইগুলো কিন্তু এআই রিপ্লেস করে নেবে। তো লো এন্ড সমস্ত কাজ কিন্তু আমাদের লো ইন্টেলিজেন্স যেগুলো লাগে, আমাদের ইন্টেলিজেন্স বেশি লাগছে না, সমস্ত কাজ কিন্তু আমাদের রিপ্লেসড হয়ে যাচ্ছে। তো আমাদের সবাইকে অ্যাডাপ্টেবল হতে হবে, আমাদেরকে সবাইকে স্কিল ডেভেলপ করতে হবে, সেরকম আইটি কোম্পানিগুলোকেও আইআই এর সঙ্গে অ্যাডাপ্টেবল হয়ে যেতে হবে। এবং আর এই যে বেসিক কাজ কোডিং, টেস্টিং, মেনটেনেন্স, এইগুলো কিন্তু আইটি সেক্টর থেকে বাদ দিয়ে দিতে হবে। আইটি সেক্টর আর কোম্পানিগুলো আর নতুন কোনো প্রজেক্ট এই কোডিং, টেস্টিং, মেনটেনেন্সের জন্য পাবে না। এবং তারা যেরকম আগে বিলিং আওয়ার দিত, যে প্রচুর এমপ্লয়ি তারা অ্যাকোয়ার করতো, এবং তাদেরকে বলতো যে আমাদের এতজন এমপ্লয়ি এত ঘন্টা ধরে কাজ করেছে, সুতরাং এই টাকাটা আপনাকে দিতে হবে বিলিং আওয়ার। তো বিলিং আওয়ারের হিসেবে কিন্তু প্রজেক্টর কোনো টেক জায়ান্ট, আমেরিকান টেক জায়ান্ট বা ইউরোপিয়ান টেক জায়ান্ট ইন্ডিয়ান আইটি সেক্টরকে দেবে না। সুতরাং এই যে ব্যাপক পরিমাণে যে ক্যাম্পাসিং এ গাদা গুচ্ছের ছেলে সব আইটি সেক্টরে চাকরি পেয়ে যেত, এটাও কিন্তু বন্ধ হতে চলেছে। এবার কিন্তু রিয়াল টেস্টিং হতে চলেছে, যারা প্রকৃতপক্ষে ইন্টেলিজেন্ট এবং প্রকৃতপক্ষে যারা স্কিল আছে তারাই একমাত্র চাকরি পাবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডাপ্টেবল যত করতে পারবে আইটি কোম্পানিগুলো, তত কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা, তাদের টিকে থাকার সম্ভাবনা বজায় থাকবে। তো এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে অ্যাডাপ্টেবল হবে, এটা আমরা আশা করা যায়, এটা কিন্তু হবে। আইটি সেক্টর কিন্তু সেই দিকেই এগোবে, এবং যারা যে কোম্পানিগুলো এই নতুন টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারবে না, সেই কোম্পানিগুলো সরে যাবে। এটা কিন্তু আগেও হয়েছে, যখন ইন্টারনেট বাবল এসছে, বলুন কত কোম্পানি বন্ধ হয়েছে, 2008-এর পরে কত কোম্পানি বন্ধ হয়েছে, কোভিডের পরে কত কোম্পানি বন্ধ হয়েছে, যে তারা সার্ভাইভ করতে পারেনি। তো এখানেও কিন্তু কিছু কিছু কোম্পানি, ছোট ছোট কোম্পানি যারা খুব লো এন্ড জব করে, তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। বড় টেক জায়ান্টরা, বড় ইন্ডিয়ান আইটি সার্ভিসের কোম্পানিরাই তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্ট করবে, এবং তাদের এমপ্লয়ীদেরকে ট্রেন করবে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটি, এগুলোতে ট্রেন করে তাদেরকে কিন্তু এআই এর সঙ্গে অ্যাডাপ্টেবল করে নেবে, এবং তাদের সার্ভিসও কিন্তু সেরকম প্রোভাইড করবে। তো কাজের কোনো অভাব হবে না, প্রজেক্টের কোনো অভাব হবে না, এবং দেখবেন নতুন নতুন দিক আরো উন্মোচিত হবে। যে এখন আমাদের কাছে যে ক্লোজড মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে তাহলে তো ড্রাইভারের আর প্রয়োজন হবে না,
তাহলে তো অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হবে না, তাহলে তো এইচআর ম্যানেজারের প্রয়োজন হবে না। তাহলে তারা করবে কি? তারা অন্য চাকরি করবে, তারা নতুন নতুন আরো অনেক দিক উদ্ভাসিত হবে আমাদের চারিদিকে। তারা সেই সব চাকরির দিকে এগিয়ে যাবে। কাজের কোনো অভাব হবে না, যদি সত্যিকারের স্কিল থাকে আমাদের কাজ আমরা পেতে থাকবো। সেরকম আইটি সেক্টরও যদি অ্যাডাপ্টেবল হতে পারে এবং নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারে এইসব কোম্পানিগুলো, যেটা আমি আশা করছি অবশ্যই করতে পারবে, এবং সেটা ডেভেলপমেন্টের দিকেও এগোচ্ছে। ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো কিন্তু সেরকমই করছে। এখন ইমিডিয়েট হয়তো অনেক কিছু লে অফ হতে পারে, যাদেরকে আমি বললাম বিলিং আওয়ার বাড়ানোর জন্য, যাদেরকে কোডিং টেস্টিং লো এন্ড জব করানোর জন্য, যাদেরকে ইমিডিয়েট অ্যাকোয়ার করেছিল, যাদেরকে রিক্রুট করেছিল, অনেক এমপ্লয়ীদের, আনপ্রোডাক্টিভ এমপ্লয়ীদের কিন্তু আইটি হয়তো লে অফ করতে চলেছে, ছাঁটাই করতে চলেছে। কিন্তু এটার একটা চেঞ্জ হবে এবং আইটি সেক্টরেও কিন্তু গ্রোথ আসবে, ডেভেলপমেন্ট আসবে। তো বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই, আশা করছি আপনারা বুঝতে পারলেন। তো এটা তো গেল এআই অ্যাডাপ্টিবিলিটি। এবার আর একটা কারণ বলেছিলাম যে ইউএস ফেডারেল রিজার্ভের রেট কাট হয়নি, সেই কারণে আইটি সেক্টর ফল করছিল। তো সেটা তো টেম্পোরারি, সেটা তো আমরা সবাই জানি। সেটা তো ইউএস ইনফ্লেশন যখন আরো কমে যাবে, তখন ইউএস ফেডারেল রিজার্ভ রেট কাট করবে এবং সেখানে আইটি সেক্টর বেনিফিটেড হবে, কারণ তখন ইউএস টেক জায়ান্টরা আরো বেশি বেশি পরিমাণে সফটওয়্যার প্রজেক্ট আউটসোর্সিং করবে, এবং সেটা এআই বেসড সফটওয়্যার প্রজেক্ট। ইন্ডিয়ান আইটি কোম্পানি এআই এর সঙ্গে অ্যাডাপ্টেবল হবে এবং এআই বেসড সফটওয়্যার প্রজেক্ট তারা এক্সপোর্ট করবে, সফটওয়্যার সার্ভিস তারা এক্সপোর্ট করবে। সুতরাং সেখানেও একটা বড় ডেভেলপমেন্ট হবে। এবং এইটাও মনে রাখবেন, যখন এআই বেসড সফটওয়্যার সার্ভিস তারা এক্সপোর্ট করবে, তখন তো এটা ভ্যালু অ্যাডেড সার্ভিস, এবং এই ভ্যালু অ্যাডেড সার্ভিস কিন্তু বেসিক কোডিং টেস্টিং এর মতন অত সস্তা সার্ভিস হবে না, তার কিন্তু ভ্যালুয়েশনও বেশি হবে সেই সার্ভিসে। সুতরাং তার প্রফিটেবিলিটিও বাড়বে। তো এই রকম ভাবে এআই এর সঙ্গে যে কোম্পানিগুলো অ্যাডাপ্টেবল থেকে তাদের সার্ভিস প্রোভাইড করবে, সেই আইটি কোম্পানিগুলো টিকে থাকবে, এবং সেই আইটি কোম্পানির শেয়ার কিনলে পরেও আপনারা প্রফিট করবেন। আজকে মোটামুটি এটাই থাক, আরো ডিসকাস করব আমি নেক্সট ভিডিওতে।